আমাদের মাঝে আজ উপস্থিত আছে আলিমুর রেজা স্যার। স্যার, শুরুতেই আপনার সম্পর্কে আমরা জানতে চাই, আপনার ছোটবেলা আপনি কোথা থেকে পড়াশোনা করছেন। এই, আচ্ছা, প্রথমেই ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাঙ্কস টু অল অফ ইউ। আচ্ছা, আমি একটু শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ইংলিশ বাংলা ওয়ার্ড মিক্স করে ফেলবো। ওকে স্যার। অ্যাপোলোজাইজ ফর দ্যাট। মাঝে মাঝে এটা ইন্টেনশনাল থাকবে, আর মাঝে মাঝে আনইনটেনশনাল। তো ইন্টেনশনাল পার্টটা আমি ওই ওয়ার্ডটার প্রপার এমফাসিস দেওয়ার জন্য হয়তো আমি ইংলিশ ইউজ করবো। সো সরি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, আমি আমার পুরো নাম মোহাম্মদ আলিমুর রেজা। তো আমি আলিমুর রেজা হিসাবেই পরিচিত। তো আমি এখানে ড্রেক ইউনিভার্সিটি তে সহকারী অধ্যাপক হিসাবে আম, কর্মরত আছি। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। বেসিক্যালি ইটস এ টেনিওর ট্র্যাক জব। এটা আমার থার্ড ইয়ার এখানে। এখানে জয়েনের আগে আমি ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটনে পোস্ট ডক হিসেবে কর্মরত ছিলাম 3 বছর। তারও আগে আমি পিএইচডি কমপ্লিট করছি 2018 সালে জর্জ মেসন ইউনিভার্সিটি থেকে। এটা ফেয়ারফ্যাক্স ভার্জিনিয়াতে অবস্থিত। তারও আগে আমি মাস্টার্স করেছি ফিলাডেলফিয়ার ড্রেক্সেল ইউনিভার্সিটি থেকে। অ্যান্ড বাংলাদেশে আমি আসলে আন্ডারগ্র্যাড কমপ্লিট করে এখানে হায়ার এডুকেশনের জন্য এসেছিলাম। বাংলাদেশে আমি বুয়েটে পড়াশোনা করতাম। বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে আমি আমার আন্ডারগ্র্যাড কমপ্লিট করেছি। আর এই তো বাংলাদেশে। আর আমার গ্র্যাজুয়েট লাইফে পিএইচডি থাকা অবস্থায় আমি আর্মি রিসার্চ ল্যাবে ইন্টার্ন করেছিলাম। এছাড়াও এখানে 3M কোম্পানি আছে। আমরা ওই যে 3M এর মাস্ক সম্পর্কে মনে হয় পরিচিত। তাদের সাথে আমি ইন্টার্ন করার সুযোগ পেয়েছিলাম এক সময়। থ্যাংক ইউ স্যার। Yeah. স্যার, স্যার আপনার আপনার গবেষণার মূল বিষয়টি কি, যদি একটু সহজভাবে বলতেন, মানে কি নিয়ে গবেষণা করছেন। আচ্ছা, আমি ওটা বলার আগে আমি ব্রড এরিয়াটা আমি বলি। তা আমি আহ, মোটা দাগে বলতে গেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এরিয়াতে কাজ করি। তো এটা অনেক বড় ফিল্ড, এখানকার অনেক সাব এরিয়া আছে। জি তো স্যার। আমি যেই এরিয়াতে কাজ করি এটাকে বলা হয় কম্পিউটার ভিশন। তো জি ভিশন স্যার। কথা বুঝতেই পারতেছেন যে ভিশনের সাথে দেখার একটা সম্পর্ক। তো জি স্যার। আমরা আমি অ্যানালজি দিয়ে কথা বলবো। মানুষ আমরা দেখি যখন, হিউম্যান ভিশন। তো চিন্তা করেন একটা মেশিন কিভাবে দেখতে পারবে। তো আমার এই কম্পিউটার ভিশন এরিয়ার কাজই হলো মেশিনকে কিভাবে মানুষের মতো দেখার ক্যাপাবিলিটি দেওয়া যায়। ইন আদার ওয়ার্ডস ইটস এ ভিজুয়াল ইন্টেলিজেন্স কিভাবে অ্যাটেইন করা যায়। তো আমি কম্পিউটার ভিশনে কাজ করছি বিগত, এটা আমার 12 বছর মানে প্রপারলি হবে। তারও আগে মাস্টার্স থেকে আমি আসলে কম্পিউটার ভিশন সম্পর্কে সামান্য আইডিয়া ছিল। আমার মাস্টার্স থিসিসটা ভিশন, মেশিন লার্নিং আর কম্পিউটার গ্রাফিক্সের মিক্সচার। বাট তারপরে আমি পিএইচডি পুরোপুরি কম্পিউটার ভিশনেই কাজ করা শুরু করি। তো ভিশনের সাথে আবার যেহেতু রিলেশন বললাম, মেশিন ভিশন এটা রোবোটিক রোবোটিক্সের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আহ, রাইট স্যার। তো অ্যাপ্লিকেশন এরিয়া হিসেবে আমি রোবোটিক্সে কাজ করি। যেহেতু আমার অ্যালগোরিদম গুলা রোবটে এমবেড করা হবে। আর কম্পিউটার ভিশন এক্সপ্লয়েটস আ লট অফ মেশিন লার্নিং টেকনিক্স। সো আমার প্রতিটা টাস্কেই মেশিন লার্নিং কে খুবই ডিপলি ইউজ করা হয়। তো 3টা এরিয়ার নাম বললাম, সাব এরিয়া কম্পিউটার ভিশন, রোবোটিক্স অ্যান্ড মেশিন। তো এটা থ্যাংক ইউ হলো স্যার। ব্রড স্যার আপনার, রিসার্চ। জি স্যার, স্যার এই থিসিসে স্যার আপনি কি নিয়ে কাজ করেছিলেন, একটু যদি আচ্ছা, বলতেন। আচ্ছা, স্ট্রিক স্প্যান্ড অন থিসিস। পিএইচডি থিসিসে আমার টপিকটা ছিল সিন আন্ডারস্ট্যান্ডিং ফর রোবোটিক অ্যাপ্লিকেশনের উপর। আহ, আহ, দেখ- দেখি আর কি। তো সিন আন্ডারস্ট্যান্ডিং বলতে বোঝানো হয় সিন, আমরা জি পাশে স্যার। আশেপাশে যা দেখি একটা সিন, একে কিভাবে আন্ডারস্ট্যান্ড করা যায় যাতে রোবোটিক অ্যাপ্লিকেশনের জন্য এটা খুবই উপকারী হয়। তো তার আন্ডারে আমার ওরকম অনেক সাব টাস্ক ছিল।
একটা ইম্পর্টেন্ট সাবটাস্ক ছিল কিভাবে ইমেজ দেখে ইমেজের প্রতিটা রিজনকে পার্টিশন করা যায়, এবং এই পার্টিশন গুলাতে এক একটা লেবেল দেওয়া সম্ভব কিভাবে যায়। তো কম্পিউটার ভিশনের পরিভাষায় এটাকে বলা হয় সেমান্টিক সেগমেন্টেশন। তো যদি আমি একটা এক্সাম্পল দিতে চাই, মনে করেন এই যে আমাদের এই সেশনটা, এটা জি একটা জি ভিডিওর মাধ্যমে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে হচ্ছে। তো আমি যখনই আসলাম আপনারা কিন্তু আমাকে ঠিকই ঠিকই চিনে ফেলছেন যে জি জি একজন মানুষ আসলো, এমটি একটা স্ক্রিন আসেনি। তো দেখে যে এই চেনা ব্যাপারটা, এটাকে কম্পিউটার ভিশনের ভাষায় বলা হয় ইমেজ রেকগনিশন। তো রেকগনিশন একটা টাস্ক, এরকম আরো অনেক টাস্ক আছে। আহ, তো আরেকটা হাই লেভেল টাস্ক হলো নট অনলি রিকগনিশন, আপনি কিভাবে ইমেজটাকে ভাগ ভাগ করে, এই যে একটা স্ক্রিনের একটা বিশাল জায়গা জুড়ে একটা মানুষ আছে, পার্সন। তো এইটা, তার আশেপাশে আমার পিছনে যেমন আরেকটা ব্যাকগ্রাউন্ডে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওই জি জি জিনিসটা কোথায় আছে। তো এই যে এই ব্যাপারগুলো, এইগুলাই আমি একটা ইনডোর এনভায়রনমেন্টের জন্য, যাতে বাসা বাড়ির রোবট বানানো যায়, যেটা আলটিমেটলি ভবিষ্যতে আসবে, জি ওটাই স্যার ছিল জি স্যার মেইন থিসিসের কাজ আর কি। জি স্যার আমরা স্যার রিসেন্টলি অনেক জায়গায় দেখছি যে জাপানের একদম মানে শুধু আর কি রোবট নিয়ে আর কি একটা একটা রেস্টুরেন্ট এরকম। রাইট, 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 জি জি হ্যাঁ। তো ওই জিনিসগুলা যদিও কমপ্লিটলি অটোনোমাস না, জাপানের যে এক্সাম্পলটার কথা আপনি বললেন, ওটাতে দেখা যাচ্ছে ওকে হাতে একটা ট্রের মতো আছে, ওকে ইনস্ট্রাক্ট করা হচ্ছে, ও চলে যাচ্ছে, ওখানে মানুষ যায়। তো এখানে একটা জি স্যার হিউম্যান ইন্টারাকশন আছে। তো আইডিয়ালি যেটা টার্গেট, যেটা সবাই যেই যেই গোল নিয়ে সবাই এআই তে লেগে পড়েছে, কিভাবে কিভাবে কমপ্লিটলি অটোনোমাস একটা এজেন্ট বানানো সম্ভব, যাতে সে সবকিছু একাই করতে পারে, মিনিমাম হিউম্যান ইন্টারভেনশন। থ্যাংক ইউ স্যার। স্যার আপনার গবেষণার কাজগুলো কিভাবে আমাদের উপকৃত করছে বা ভবিষ্যতে করবে? ওই, আচ্ছা, এগেইন আমি ওই এক্সাম্পলটাতে চলে যাচ্ছি যে জি স্যার আমি একটা কোর প্রবলেম নিয়ে কাজ করছি, ওটা আমার প্যাশনের একটা জায়গা থেকে, সেগমেন্টেশন। তো এটা আনসলভ প্রবলেম এখনো। আম, কারণ, অনেক কারণ আছে। কারণ হলো এই টেকনিকগুলো যেগুলো আমরা ইউজ করি ম্যাক্সিমাম মেশিন লার্নিং এর উপর ডিপেন্ড করে করা হয়। তো রাইট মেশিন যেহেতু লার্ন করে, লার্নিং এর কিরকম ডাটা দেয়া হচ্ছে, কারেন্ট টেকনোলজিটা কত পাওয়ারফুল, অনেক কিছু। তো এটা এখনো পুরোপুরি সলভ প্রবলেম না। তো আমি এখানে এই জন্যই কাজ করে যাচ্ছি। কোয়াইট রিসেন্টলি আমি যেমন ইনডোর থেকে আমি আরো কিছু অন্য এরিয়াতে আমি যেমন এক্সপ্লোর করার চেষ্টা করতেছি সেগমেন্টেশনের জন্য। একটা এরিয়ার কথা বলবো, কারণ কোয়াইট রিসেন্টলি আমার একটা পাবলিকেশন ওখানেই হয়েছে। এটা আন্ডার ওয়াটার এনভায়রনমেন্টের কথা আমি বলবো। তো আমরা বাসা বাড়ির ভেতরে, রাস্তায়, অর এগুলা জায়গায় বেশি মোস্ট অফ দ্য টাইম অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করি। যেহেতু মানুষ পানির নিচে থাকে না, স্বাভাবিকভাবেই ওখানকার টেকনোলজি এখনো ডেভেলপ করা হয়নি। তো তো ওখানে অনেক কমপ্লিকেসি আছে যেগুলা হ্যান্ডেল করা, এবং ওখানকার অবজেক্ট ক্যাটাগরি গুলো অনেক কমপ্লিটলি ডিফারেন্ট দেন হোয়াট উই এনকাউন্টার ইন আওয়ার ডে টু ডে লাইফ। তো কোয়াইট রিসেন্টলি আমাদের যে কাজটা, এটা আসলে আমাদেরটাতেই সবচেয়ে বেশি সংখ্যক আন্ডার ওয়াটার অবজেক্ট নিয়ে একটা সেমেন্টিক সেগমেন্টেশন মডেল আমরা বানিয়েছি। তো ওটা মনে করতে পারেন ভবিষ্যতে বা কারেন্টলি এই টেকনোলজি আপনি যে কোনো এনিম্যাল মনিটরিং সিস্টেমের হিসাবে চিন্তা করতে পারেন। যেমন ধরেন অ্যাকুয়ারিয়াম, বা জি আপনি স্যার নর্ডিক কান্ট্রি গুলাতে ওরা কিন্তু অনেক ফিশিং ফিশ হেলথ মনিটরিং একটা এআই সফটওয়্যার সলিউশনই দরকার হয়। তো আপনি বলতে পারেন এগুলাতে আমার এই টেকনোলজি গুলো ইউজ করবে। আচ্ছা, আমি আরেকটা ট্যানজেন্টে যেতে চাই, ট্যানজেন্ট না, আমি আরেকটা বিষয় আমি খুবই ইন্টারেস্টেড, যেটা নিয়ে আমি অনেকদিন ধরেই কাজ করছি এবং ভবিষ্যতে করে যাব। এটাকে বলা হয় থ্রিডি রিকনস্ট্রাকশন। থ্রিডি রাইট স্যার রিকনস্ট্রাকশন ফ্রম ইমেজেস। তো ব্যাপারটা এরকম, আপনি যদি থ্রিডি একটা মডেল বানাতে চান, দুভাবে করা সম্ভব। আইদার আপনি ম্যানুয়ালি বানান, তারপর জি স্যার আমরা সবাই থ্রিডি প্রিন্টিং টেকনোলজির সাথে পরিচিত, বাট ওই প্রিন্ট করতে গেলে কিন্তু আপনাকে মডেল ইনপুট দিতে হবে। তো এই মডেলটা কোত্থেকে আসবে, রাইট? হ্যাঁ, এখন রাইট আপনি স্যার ওটাকে ইমেজ থেকেও
মডেল বানাতে পারেন অটোনোমাসলি। তো এই ইন্টেলিজেন্সটা করার জন্য আমরা আমাদের এরিয়াতে একটা প্রবলেম আছে, ওটাকে বলে 3D রিকনস্ট্রাকশন। তো আমি এই এরিয়াতেও কাজ করি। তো এটার অনেক বহুবিধ অ্যাপ্লিকেশন আছে। আপনি মনে জি জি। করতে, আপনি একটা জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলতে পারি, মনে করেন ভবিষ্যতে আপনি যদি আপনার পাওয়ারফুল একটা 3D কনস্ট্রাকশন সলিউশন থাকে, আপনার সেলফোন দিয়ে আপনি যে কোনো জায়গায় একটা শট নিলেন বা দুটা শট নিলেন, সাথে সাথে ওইটা 3D আকারে কেমন হবে ওটা দেখার একটা পসিবিলিটি হয়ে যায় যদি আপনার একটা সলিউশন থাকে। তো এই টেকনিকগুলা সবকিছুই আগে ক্লাসিক্যাল টেকনিক ছিল, এখন যেহেতু এআই অ্যাডভান্সড একটা স্টেজে চলে যাচ্ছে, তো এবং জি এআই জি। এর একটা স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি হলো ডিপ লার্নিং। তো এই ম্যাক্সিমাম এই টেকনিকগুলো ডিপ লার্নিং ইউজ করে আরো কিভাবে সাকসেসফুল বানানো সম্ভব, ওগুলা নিয়েই এখন সবাই চেষ্টা করছে, তো আমিও তাদের একজন। সো মোটা থ্যাংক দাগে ইউ। সিমাই সেগমেন্টেশন, সেমেন্টিক সেগমেন্টেশন অ্যান্ড 3D রিকনস্ট্রাকশন, এটা হলো আমার গবেষণার ইয়া। থ্যাংক ইউ স্যার। স্যার, রোবোটিক্স এবং এআই এবং মেশিন লার্নিং শাখায় কিভাবে ক্যারিয়ার তৈরি করা সম্ভব আমাদের জন্য? আচ্ছা, কি হ্যাঁ। ধরনের স্কিল মানে সেট করতে হবে বা প্রয়োজন? আচ্ছা, এটা গুড কোয়েশ্চেন। এগুলা আসলে এই এই টেকনিক, এই এরিয়াগুলার একটা বিশাল আমি হার্ডেলস বলবো, যেখানে আপনার ওই এন্ট্রিটা খুবই আম, আম, চড়াই উতরাই পার করে সামনে আসতে জি হবে। জি। কারণ হলো অনেকগুলা টেকনোলজি আপনাকে জানতে হবে। তো আমাদের আজকে ডিসকাশন, আমি যাই বলছি, আমি আগে আবার অ্যাপোলোজাইজ করে নিচ্ছি যে এগুলা সবকিছুই স্টেম ফিল্ডের পার্সপেক্টিভে আমি বলছি, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথস। তো জি এখানকার জি। একটা বিশাল হার্ডেলস হলো আপনার এই টেকনোলজি গুলা ফার্স্ট আইডেন্টিফাই করা, অ্যান্ড দেন রাইট। ওগুলা সম্পর্কে একটা দখল আনা। তো মেশিন আমি যদি সেপারেটলি বলতে চাই, আমি দুইটার জন্য আমি সেপারেট দুইটা থ্রেড বের করি। মেশিন লার্নিং এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই টেকনিকগুলো বুঝতে হবে, খালি থিওরি বুঝলে হবে না, এগুলার আবার আপনাকে অ্যাপ্লাই করে আহ, দেখতে হবে রিয়েল ডেটা সেটে। তো মেশিন জি জি। লার্নিং এরও দুটা পার্ট আছে, একটা ক্লাসিক্যাল মেশিন লার্নিং এন্ড একটা হলো মডার্ন ডিপ লার্নিং। আমি এখানে ড্রেকে মেশিন লার্নিং পড়াই, কনসিস্টেন্টলি 3 সেমিস্টার ধরে পড়াচ্ছি, যদিও আমরা সোয়াপ জি করি প্রফেসরদের মধ্যে। তো আমি আমার কোর্সে ওই ফার্স্ট হাফ পড়াই ক্লাসিক্যাল মেশিন লার্নিং, আর সেকেন্ড হাফ হলো অ্যাডভান্স ডিপ মেশিন লার্নিং। তো ওইখানে এই যে বললাম থিওরি অ্যান্ড প্র্যাকটিস দুইটাই দরকার। তো জি জি। থিওরিটাও যেমন বোঝা দরকার, ওটা বই থেকে পড়া সম্ভব ক্যারিয়ার করতে চাইলে, বা এখন প্রচুর ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনার রেগুলার টক আছে, ওগুলা লার্ন করতে পারবেন। আর হলো, যেহেতু আপনাকে অ্যাপ্লিকেশনও জানতে হবে, তো ওই লাইব্রেরি গুলা, যেই লাইব্রেরি গুলা ইউজ করলে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন, ওগুলা সম্পর্কে আইডিয়া রাখা দরকার। তো ক্লাসিক্যাল মেশিন লার্নিং এর জন্য আমি বলবো এসকে লার্ন, সাইকিট লার্ন নামে একটা লাইব্রেরি আছে, ওটা জি জি। খুবই পপুলার এবং হেল্পফুল। আর ডিপ লার্নিং এর জন্য, যেটা নিউরাল নেটওয়ার্ক বেসড টেকনিক্স, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, মোর রিসেন্টলি যেটা পপুলার হয়েছে ট্রান্সফরমার্স, এইগুলার জন্য আমি বলবো পাইটর্চ অথবা টেনসর ফ্লো নামে লাইব্রেরি আপনারা ইউজ করতে পারেন। তাইলে হলো এখানে ওই অ্যাপ্লিকেশন জিনিসগুলা খুব বোধগম্য হবে। আহ, আর এগুলা ম্যাক্সিমামই রাইট নাও, যেহেতু টেকনোলজি আমাদের, কম্পিউটার সায়েন্স ইভলভিং, টেকনোলজি খুব ফাস্ট ইভলভ করে, রাইট নাও এভরিথিং ইজ বেসড অন পাইথন। তো পাইথনে রাইট। দখল আনা খুবই ইম্পর্টেন্ট। হু নোস, উইদিন 5 ইয়ার্স অর সো ইট উইল বি গন, সামথিং এলস উইল কাম। তো পাইথন হলো আপনার একটা টেকনিক। তো ওভারঅল আপনি এগুলো যদি জানেন তাইলে হলো এখানে ক্যারিয়ার করা সম্ভব। আর অ্যাজ এ জেনেরিক অ্যাডভাইস, প্রচুর প্রবলেম সলভ করতে হবে, রাইট একটা স্যার। থিওরি জানলে হবে না। ওটাকে এই জন্যই আমি বারবার এমফাসিস করতেছিলাম যে অ্যাপ্লিকেশনটা করার জন্য আপনাকে এই প্যাকেজগুলো যদি জানা থাকে তাহলে আপনি কুইকলি ইয়ে করতে পারেন। অ্যাজ ফর রোবোটিক্স, ওটাও আমি একটু সিমিলারলি বলি, রোবোটিক্সের চ্যালেঞ্জটা আরো ডিফারেন্ট। মেশিন লার্নিং এ অ্যাটলিস্ট আপনি একটা কম্পিউটার থাকলে
আহ, আমি ক্লাসিক্যাল গুলা, ডিপ লার্নিং এর ক্ষেত্রে আবার জিপিইউ অ্যাক্সেস দরকার হয়, সেটার জন্য আবার ওই কোল্যাব আছে, ওখানে আপনি কিছু ফ্রি জিপিইউ অ্যাক্সেস পেতে পারেন। কিন্তু রোবোটিক্স এর ক্ষেত্রে চ্যালেঞ্জটা একটু ভিন্ন রকম। কারণ হলো আপনি থিওরি জানলেন যে অ্যাপ্লিকেশন যদি করতে চান, আপনার তো রোবট লাগবে। তো রোবট ইজ এক্সপেন্সিভ। সো এটারও সলিউশন আছে, যেটা হলো কিছু টেকনোলজি আছে, যেমন সিমুলেটর আছে, গাজিবো নামে একটা সিমুলেটর আছে। তো গাজিবোতে ওই অ্যাপ্লিকেশন যেগুলো থিওরি পড়া হয় ওটা অ্যাপ্লাই করে দেখা সম্ভব। আম, তারপরে হ্যাবিটেট নামে একটা, এটা মাইক্রোসফটেরই মোস্ট প্রবাবলি, ওদের একটা টেকনোলজি সিমুলেটর, ওখানেও আপনি রোবট, ওখানকার রোবট গুলাকে বলা হয় এমবডিড এজেন্ট। তো ওখানে ওই টেকনিকগুলো অ্যাপ্লাই করা সম্ভব। আর যদি সম্ভব হয় ফিজিক্যাল রোবট, তো ওই একাডেমিক কিছু রোবট পাওয়া যায়। একটা রোবট, আমি যখন গ্রাজুয়েশন পিএইচডি করছিলাম তখন যেমন টার্টেল বট নামে একটা রোবট, ওটা রিজনেবলি চিপ প্রাইসই পাওয়া সম্ভব। বা আমার ল্যাবে আমরা, আমি যখন যখন আমার ল্যাবে আরেকটু এক্সপেন্সিভ একটা রোবট আছে, ওটাকে বলা হয় লোকোবট। এটাও একটা একাডেমিক রোবট ফর এডুকেশনাল পারপাস অ্যান্ড লার্নিং অ্যান্ড ডিপ্লয়িং থিংস। তো সামারাইজ, এই এখানে একটু টেকনোলজিক্যাল হার্ডেলস আছে, বাট আমরা যদি আমি কিছু ইনফরমেশন দিলাম, এগুলা যদি একটু ঘাটাঘাটি করা যায়, জি সহজেই স্যার। অ্যাটলিস্ট এখানে একটা স্ট্রং স্ট্রাইক ফেলা সম্ভব। থ্যাংক ইউ স্যার। স্যার মেশিন লার্নিং বা ডিপ লার্নিং, হুম। অ্যাকচুয়ালি এগুলোর পার্থক্য যদি বলতেন, সাথে এআই, আমরা জানি এআই এর ভেতরে মেশিন লার্নিং, ডিপ লার্নিং এগুলো আর কি। আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন এইটা। সবাই এখন আসলে এত টেকনোলজি ইজ পপিং আপ হিয়ার অ্যান্ড দেয়ার, ইটস ইজি টু এখানে স্যার আরেকটি গেট প্রশ্ন লস্ট। প্রশ্ন প্রশ্ন স্যার অ্যাড করি। হ্যাঁ, স্যার হ্যাঁ। এখন স্যার, স্যার রিসেন্টলি স্যার কি নিয়ে কাজ করা যায়? মেশিন লার্নিং এর কোন সাইডে কাজ করবো, সুপারভাইজড বা আনসুপারভাইজড বা রিইনফোর্সমেন্ট, বা স্যার ডিপ লার্নিং এ কি কাজ করবো, বা আর আর কি বলা আচ্ছা, যায়, সি কাজ? আচ্ছা, ঠিক আছে, আমি একটু একটু ফার্স্টে ওই ডিস্টিংশনটা ক্লিয়ারিফাই করে ফেলি। এআই ইজ এ ব্রড আমব্রেলা টার্ম। রাইট স্যার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো এটা আসলে একটা প্লেস হোল্ডার ফর মেকিং সামথিং ইন্টেলিজেন্ট, রাইট? ইন্টেলিজেন্ট কিসের? যে কোনো প্রাণীর ইন্টেলিজেন্স হতে পারে, এটা ক্যাটের ইন্টেলিজেন্স হতে পারে, হিউম্যানের। তো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা বলতে চাচ্ছি, যে আমরা এমন এমন ভাবে একটা টেকনোলজি উদ্ভাবন করব যেটা আলটিমেটলি মানুষের মতোই বা তার চেয়ে বেটার পারফর্ম করার ক্যাপাবিলিটি রাখে। তো এআই এর আন্ডারে আসলে অনেক ধরনের প্রসেসে এআই অ্যাচিভ করা সম্ভব। আচ্ছা? তো একটা প্রসেস হলো মেশিন লার্নিং। হ্যাঁ, এটাকে আরো ক্লিয়ারলি বলে স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং বলা হয়, কারণ এখানে ম্যাক্সিমাম মেথড গুলায় স্ট্যাটিস্টিক ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, তো স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং আমি বলবো নেক্সট লেভেল সাবসেট অফ এআই। সো মেশিন লার্নিং এর মধ্যে আপনি, ওই যে বলছিলাম, কিছু আছে ক্লাসিক্যাল টেকনিক, আর কিছু আছে জি স্যার। মডার্ন ডিপ লার্নিং বেসড টেকনিক। জি তো স্যার। ক্লাসিক্যাল টেকনিক গুলা যেগুলো, ওগুলাতে মোস্টলি এরা হলো নন নিউরাল নেটওয়ার্ক বেসড টেকনিক। আর ডিপ লার্নিং এর ডিপ, যেহেতু আপনি শুনতেছেন, মানে হলো এখানে একটা ডেপথ, এটার সাথে ডেপথের একটা সম্পর্ক। মানে হলো রাইট স্যার। এখানে আপনি ওই নেটওয়ার্কটাকে কত ডিপ বানাবেন তার উপর ডিপেন্ড করেই একটা লার্নিং, মেশিন লার্নিং মেথড আপনি আহ, উদ্ভাবন করতে পারেন। তো জি স্যার, হিডেন লেয়ার আর কি, অনেকগুলো হিডেন। এইটাই হলো মেইন ডিস্টিংশন। সো ডিপ লার্নিং বলতেই আপনি বুঝে যাবেন এনি নিউরাল নেটওয়ার্ক বেসড টেকনোলজি। তো আমি এক্সাম্পল কিছুক্ষণ আগেই দিলাম। তো আমি যখন আমার ক্লাস পড়াই, আমি খুব জি স্যার। সিম্পল থেকে আগাই। একদম আমি শুরুতে শুরু করি আসলে পারসেপট্রন। পারসেপট্রন আসলে এটা একটা খুবই সিম্পলটন ইন্টেলিজেন্স, ছোট্ট একটা নিউরনের ইকুইভ্যালেন্ট, এটাকে বলাই হয় পারসেপট্রন। এটা 1958 সালে আপনার উদ্ভাবন করা হয়। তো ওটার উপর বেস করে তখন মানুষ আরো কিভাবে এই মাল্টিপল পারসেপট্রন আর তার ইকুইভ্যালেন্ট নিউরনকে কম্বাইন করা যায়, তারপরে আসি হলো আপনার ওই মাল্টি লেয়ার পারসেপট্রন। তারপর গ্র্যাজুয়ালি আপনার এই কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, ট্রান্সফর্মার, এগুলা এক এক করে আসছে।
তো এগুলা মোটা দাগে এগেইন বলতে গেলে এগুলা আসলে বিভিন্ন ধরনের ওই অ্যাটমিক ইউনিট যেগুলা ওদের কম্বিনেশন, অর কিছু ফিল্টারের কম্বিনেশন। সিএনএন এ যেন, যেমন আপনি ওই নিউরন না রেখে একটা 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 ফিল্টার ব্যাংক ইউজ করা হয়। তো ইটস জাস্ট এই জন্যই এই টেকনোলজি গুলার মূলেই আছে হলো আপনার নেটওয়ার্ক ডিজাইন আর নেটওয়ার্ক আর্কিটেকচার। তো এই জন্য এখন লার্নিং, ডিপ লার্নিং এর এই পার্টটাতে মানুষ লার্নিং এর চেয়েও বেশি ফোকাস করে কিভাবে নেটওয়ার্ক আর্কিটেকচারটাকে ডিফারেন্ট ভাবে ডিজাইন করা যায় যাতে এখান থেকে ইন্টেলিজেন্স বেটার অ্যাচিভ করা সম্ভব। তো জি, জি। এটাই হলো মেইন পার্থক্য। তো আপনার সেকেন্ড কোয়েশ্চেন যেটা, কোন এরিয়ায় কাজ করা সম্ভব, মানে কাজ কাজ করা, আম, জি স্যার। এটা আমি বলবো, আমি এখানে অ্যানালজি দিব ওই হ্যামারের উপর ডিপেন্ড না করে প্রবলেমের উপর ডিপেন্ডেন্ট করাটা মোর ইম্পর্টেন্ট। আমি অ্যানালজিটা কি বোঝাতে পারছি? আপনি যদি রাইট এখন স্যার। টেকনিকের মাস্টার হইতে চান, ওই টেকনিক, তখন আমি স্বপ্ন চেষ্টা এইটাকে কোথায় অ্যাপ্লাই করা যায়। তার চেয়ে বড় ব্যাপার হলো আপনি আসলে একটা প্রবলেমকে নেন, দেন এইটার ক্ষেত্রে কোন মেথডটা বেটার হবে। তো আমি স্টিল বলবো যে না, এগুলা সুপারভাইজ আনসুপারভাইজ রিইনফোর্সমেন্ট লার্নিং তিনটারই অ্যাপ্লিকেশন আছে, স্টিল ক্যান ডু আ লট অফ থিংস। তো আমি কোনো কিছু স্পেল আউট করবো না। থ্যাংক ইউ স্যার। স্যার, রিসেন্টলি স্যার আমাদের আমাদের বাংলাদেশের আর কি ঢাকার, মানে ঢাকা শহরে আর কি, ঢাকা শহরে স্যার যানজট নিরসনে এআই প্রযুক্তি কিভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে এবং কিভাবে এটা স্যার সমাধান করতে পারে, তার সমাধান করা যায় আর কি। এখানেও আমার একটা প্যাসিমিস্টিক অ্যান্সার আছে আসলে। আমি প্যাসিমিস্টিক অ্যান্সার হলো, এটার প্রবলেমটা আসলে নট অফ ইন্টেলিজেন্স, এটার প্রবলেমটা রাইট। ডেমোগ্রাফি। হ্যাঁ, তো আমি আচ্ছা। যেভাবে দেখি, আপনাদের কোশ্চেনটা দেখে আমার মাথায় ওটাই আসছে, তো আমি ওটাই বলছি যে এটা আসলে ডেমোগ্রাফির একটা প্রবলেম। আমরা ঢাকা শহর ক্যাপাসিটির চেয়েও বেশি মানুষ দিয়ে দিছি। তো নো ম্যাটার হোয়াট ইউ ডু, ইট উইল বি অলওয়েজ আ প্রবলেম। তো আমরা ডেমোক্রেটিক যদি একটু ওই 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 এরিয়াতে, ওই যে আমি বললাম আমি হ্যামারের চেয়েও প্রবলেমে বেশি ফোকাস করতে ইন্টারেস্টেড, কারণ ইউ ক্যান অলওয়েজ ব্রিং ইন নিউ হ্যামার টু সলভ দ্য প্রবলেম। সো ওইখানে আমি বলবো মানুষকে কিছু সরানো হলো বেস্ট, মানে অবশ্যই অপরচুনিটি করে সে। এর পরে যদি আপনি মনে হয় রিজনেবল ডেমোগ্রাফি থাকে, সেক্ষেত্রে আইন কানুন যদি মানুষকে সহনে মানানোর স- চেষ্টা করা যায়, সেক্ষেত্রে ওই যে ট্র্যাকিং, যেটা আপনি টেকলা আমার কম্পিউটার ভিশন টেকনোলজি, ওটা আমি বলতে পারি যে আপনি ইউ ক্যান ট্র্যাক ট্র্যাক জি জি। ভেহিকেল। এখানে যেটা করে, আমি আপনাকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিব। ধরেন আমি ট্রাভেলের জন্য অনেক সময় ড্রাইভ করে এয়ারপোর্টে যাই, যেমন আমি লাস্ট দুবারই যখন বাংলাদেশ গেলাম, আমি আসলে নিউ ইয়র্ক হয়ে গেছি। তো আমি যখন ওই নিউ ইয়র্কে যাওয়ার পথে ভার্জিনিয়া থেকে নিউ জার্সিতে অনেক এরকম টানেল পাস করতে হয় এবং প্রতিটাতে টোল থাকে, রাইট? তো ঠিকই জি ঠিকই দেখা যাচ্ছে ওরা ট্র্যাক করে আমার অ্যাড্রেসেই আমার টিকিট দিয়ে দিল। আমি ফিরে এসে ওটাকে দিয়ে দিলাম। তো আমারও একটা অ্যাকাউন্টেবিলিটি থাকলো, ওরাও ট্র্যাক করলো। তা আসলে দুইটাই করতে হবে। আপনি যদি ব্লাইন্ডলি এই ট্র্যাকার সবখানে ডিপ্লয় করেন, কারণ এগুলো ইজিলি করা সম্ভব আমাদের কম্পিউটার ভিশনে, অবজেক্ট ট্র্যাকিং দিয়ে ক্যামেরা লাগিয়ে বিভিন্নভাবে, কিন্তু ওটা আসলে মানুষ মানতেছে কিনা ওটাও এনশোর করতে হবে। ওটা যদি মানে, তখন দেখবেন ঠিকই ঠিকই জামও কমে যাবে। হ্যাঁ, আমি যতদূর আমি ওয়েল অ্যাওয়্যার, আমি তো বাংলাদেশে অনেকের সাথে কথা বলি, অলরেডি আমার বন্ধু মানুষই ওরা এই টোল কালেক্ট করার জন্য কম্পিউটার ভিশন টেকনোলজি অলরেডি দেশে উদ্ভাবন করার চেষ্টা করা হচ্ছে রাইট জি নাও। স্যার। কোরিয়া থেকে মনে হয়, আইদার সাউথ কোরিয়া অর চায়না থেকে মনে হয় সলিউশন বাংলাদেশ বড় করে, কিন্তু ওর চেয়ে চিপার সলিউশন আমাদের ছেলেরাই করতে পারে, এবং আই ক্যান ইজিলি সি দ্যাট। তো রাইট স্যার। সেক্ষেত্রে আপনি ওই টোলের ব্যাপারটা, টোলে কালেক্ট করা, যেমন এটা জাস্ট একটা ছবি দেখে আন্ডারস্ট্যান্ড করা এটা আসলে কে বা কার। সিমিলারলি যখন আপনি ট্রাফিকের ব্যাপারটা বলতেছেন, সবাইকে যদি ট্র্যাক করার একটা এরকম সিস্টেম থাকে, দেন আই থিঙ্ক এটাও সলিউশন কমানো সম্ভব। Besides engineering, civil engineering solution like making more lanes or more overflies. তো এটাই থ্যাংক এটাই ইউ স্যার।
স্যার রিসেন্টলি এআই এর অপব্যবহার তো স্যার অনেক দেখা যায় আর কি। সো এটা স্যার কিভাবে সমাধান করে যেতে পারে বা এটা কিভাবে প্রতিরোধ করা যেতে পারে? প্রতিরোধের আসলে আম, ওই যে কনসাস হতে হবে। তা আমি একটা একটা ইয়েই বলি যে আসলে এটা প্যান্ডোরাস বক্সের মতো অনেকটা। এটা আসলে ওপেন হয়ে গেছে, এটা প্রতিরোধ করা। আপনি প্রতিরোধ করতে একটা সলিউশন হতে পারে, আপনি না আমি এখন আর বেশি এআই টেকনোলজি ডেভেলপ করবো না, তাহলে আপনার যে কম্পিটিটর সে তো আর থেমে থাকবে না। জি So স্যার। আপনাকে এটা স্টপ করাটা আসলে সলিউশন না, বাট কন্ট্রোল ওয়েতে এটা গ্রো করাটাই আসলে রাইট অ্যাপ্রোচ। তো প্রতিরোধের ক্ষেত্রে এই জিনিসগুলো আসলে প্রতিরোধ ও ইন্টেলিজেন্সটা কেমন। আমি আপনারা তো মনে হয় জেফ্রি হিন্টনের সাথে পরিচিত, যে এবার নোবেল প্রাইজ পাইলো জি স্যার। জি স্যার। ফিজিক্সে। তো উনি, উনারকে কোট করে আমি বলবো যে ইন্টেলিজেন্সটা এটা যেভাবে গ্রো করতে, এটা আসলে অটোমেটিক্যালি লার্ন করে। তো কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং এ ইটস জাস্ট ভেরি ইন্টেলিজেন্ট, অ্যান্ড সামনে আরো আসলে ইন্টেলিজেন্ট হওয়ার প্রবণতাই বেশি। তো আমরা কেউ এখন আসলে জানি না সামনে কি হবে। জি উনি স্যার। যেটা এক্সাম্পল দিয়েছেন, উনি বলে আমাদের সামনে 5 বছরে অনেকটা কুয়াশার মতো অবস্থা, যে ওই ভেলটা আপনি ভেদ করে সামনে দেখতে পারবেন না। তো আপনি ওই কুয়াশার সামনে গেলেই তখন আরো সামনে 5 বছর দেখবেন। তো আসলে আমরা আনসার্টেন, আমরা কি হবে এটা এখনো জানি। কিভাবে প্রিভেন্ট করা সম্ভব আমি বলবো উই ডোন্ট নো, বাট একটু কন্ট্রোল ওয়েতে এটা গ্রো করাই ভালো, যাতে ইকোনমিক বেনিফিট চিন্তা করে না মেক ইট ইন্টেলিজেন্ট না, এটা না করাই ভালো। আমি ওর অপিনিয়নের সাথে একমত। ও আরেকটা ডেঞ্জারের কথা বলছে, যেটা আমি ওটা বলবো। আম, তার মতে আম, এই মেশিন ইন্টেলিজেন্স ইজ মোর ডেঞ্জারাস দেন হিউম্যান বিকজ অফ দেয়ার রেপ্লিকেশন পাওয়ার। রেপ্লিকেশন মানে, ধরেন আপনি সারা জীবন যেই নলেজটা অর্জন করলেন, এটাকে আপনি ট্রান্সফার করতে পারবেন আরেকজনকে? ভেরি টাফ। আমরা ব্রেন থেকে এটা সহজে ট্রান্সফার করতে পারি না। আমিও যখন ক্লাসে পড়াই, আমি কিন্তু ডাইরেক্ট ট্রান্সফার করতে পারি না। আমি একটা কনসেপ্ট বুঝাই, আমার এই বোঝাটা আমার জীবনের উপলব্ধি, ওখান থেকে আমি এটা ট্রান্সফার করি। নাও চিন্তা করেন এখন মেশিনের কথা, এগুলা ডিজিটাল ডিভাইস। একটা জিনিস যখন ইন্টেলিজেন্ট হবে, আপনি আরেকটা মেশিন ওরকম যদি আপনার ডিভাইস হাতে থাকে, ডাইরেক্ট আপনি কপি ট্রান্সফার করতে পারবেন। নাও এটা যদি ওরা সেলফ রেপ্লিকেট করা শুরু করে, then it become like it's hard to control and catch up with them. So আসলে আমি জাস্ট ডাইরেক্ট বিগেস্ট থ্রেটটাই বলে দিলাম, সুপার ইন্টেলিজেন্ট এজেন্ট হইলে ইট 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 উড বি ডেঞ্জারাস ফর আস। এবং এটার সলিউশন আই ডোন্ট থিঙ্ক উই অল অফ আস নো হাউ টু প্রিভেন্ট, বাট টাইম উইল সে। বাট দেয়ার আর পিপল লাইক ইয়ান লেকুন, উনিও ওনার ওনারই মতো একজন অনেক বিজ্ঞ মানুষ এআইতে। উনি আবার মনে করে যে না, সব এআইরও আসলে আহ, এটা গ্রো করতে দিলে যেটা খারাপ হবে তা না, এটা এটা ভালোভাবে ইউজ করা সম্ভব ভবিষ্যতে। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার রিসেন্টলি স্যার অনেক নিউজে দেখিছেন যে বাংলাদেশে গণহারে উচ্চ শিক্ষা ব্যবস্থা, এখানে স্যার আপনার মতামত এবং উচ্চশিক্ষা মানে ক্লিয়ারিফাই করবেন, এখানে আপনি উচ্চশিক্ষাটা বলতে কি বোঝায় একটু কোয়েশ্চেনটা যদি ক্লিয়ারিফাই করেন। স্যার এখানে যে আর কি ইউনিভার্সিটি লেভেল যেমন মানে অনেক আছে আর কি, মানে আর কি বলা যায় প্রাইভেট ইউনিভার্সিটি বা এরকম মানে রিসার্চের ব্যাকগ্রাউন্ড অনেক কম থাকে আর কি ইউনিভার্সিটিতে, শুধু আর কি সার্টিফিকেটের দিকে আর কি সবাই করে ফোকাস করে বা এরকম। বা আমরা যদি বলি ওই ইয়ের কথা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কথা এরকম। আপনি কি ওই বাংলাদেশের হায়ার এডুকেশনের কথা বলতেছেন নাকি? জি স্যার। জি স্যার। আম, আমি এখনো ক্লিয়ার না, আপনি যদি আবার একটু ক্লিয়ার, মানে স্যার ধরেন। ইয়া। হুম। জি স্যার। আমি ভাবছি, আমি কোয়েশ্চেন ভাবছিলাম যে বিদেশে উচ্চশিক্ষার ব্যাপারে আহ, আপনাদের কনসার্নটা, এটা কি তাই নাকি না? না স্যার ওইরকম না স্যার। স্যার আমাদের দেশে স্যার ওই যে স্যার ইয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা এরকম স্যার অনেক ইউনিভার্সিটি আছে।
হুম হুম। যেখানে স্যার অ্যাকচুয়ালি স্যার ম্যাক্সিমাম অনেক ফোকাস থাকে সার্টিফিকেট দিকে আর কি, মানে ও আচ্ছা আচ্ছা। শেখার জন্য কিছু না আর কি এরকম। ও, ওই যে আমি বললাম, খালি আমার মতে এগুলা ডিগ্রি নেয়ার জন্য, মানে ওই জি স্যার সেটাই। সার্টিফিকেট বেচার জন্য পড়াশোনা করার কোনো প্রয়োজন নাই। এটাকে আমি এক্সট্রাপোলেট করি, আমি বিদেশের ব্যাপারেও আমি বলতে পারি। জি আসলেই স্যার। যদি পড়ার ইচ্ছা না থাকে, খালি বিদেশে যাব বা সার্টিফিকেটের জন্য হায়ার এডুকেশন নেওয়াটা আসলে বোকামি। জি নিজেরও স্যার। সময় নষ্ট, সাথে সাথে যারা সেটাই স্যার। সহপাঠী বা টিম কোলাবোরেটর তাদের জন্য। তা আমি বলবো যে না, আসলে আমি এটার পক্ষপাতী না। থ্যাংক ইউ স্যার। স্যার যদি স্যার এর আগে স্যার আপনি শেয়ার করছেন আপনার ভবিষ্যৎ গবেষণা সম্পর্কে, স্যার আরেকবার যদি একটু রিপিট করতেন যে আপনার ভবিষ্যৎ গবেষণার লক্ষ্য এবং নতুন কোনো গবেষণা নিয়ে কাজ করছেন বা মনোযোগ দিবেন। আচ্ছা, আমি হ্যাঁ কনক্লুড করতে চাই। আম, আম, আমার ওই রিসার্চ প্রবলেমগুলা, ওগুলাতে নিয়ে তো আমি কাজ করেই যাব। জি সেগমেন্টেশন, স্যার। সেগমেন্টেশন বা 3D রিকনস্ট্রাকশন,